পৃথিবী কে চালায়? আমেরিকা। আমেরিকাকে নিয়ন্ত্রণ করে কে? প্রেসিডেন্ট। President Donald Trump. Nobody stronger than me. প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণ করে কে? আপনার কাছে কি মনে হয় আমেরিকার প্রেসিডেন্টই আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি? কখনোই না। পৃথিবী আসলে কারা চালায়? পৃথিবীর ক্ষমতাধর আসলে কে? মুসলিমদেরকে ইচ্ছা করে ক্ষমতা চিনতে দেওয়া হয় না। আমাদের কি চেনার দরকার না যে আমরা আসলে কাদের বিরুদ্ধে দাঁড়াবো এবং কিভাবে আমরা ইসলামকে সমাজে স্প্রেড করব ওই ক্ষমতাকে ব্যবহার করে? আপনি মনে করেন ক্ষমতাটা এইখানে, কিন্তু আসলে ক্ষমতাটা কিন্তু এইখানে। এবং আপনি যেটার পিছনে দৌড়াইতেছেন সেখানে আসলে কিছুই নাই। আপনি দৌড়াইতেছেন ধরেন আমেরিকান প্রেসিডেন্টকে বিরুদ্ধে, কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট যে হোয়াইট হাউসে থাকে, সে হোয়াইট হাউসে তো সে ভাড়া থাকে, সে চাকরি করে। হোয়াইট হাউস তো সে ওন করে না। হোয়াইট হাউস ওন করে এইখানের কিছু কোম্পানি। এই কোম্পানিগুলোকে তো আমরা চিনি না। এই কর্পোরেশনগুলো কিভাবে কাজ করে, লবি ডিপ স্টেট কিভাবে কাজ করে, ডিপ স্টেট আসলে কি। আজকে আমরা বোঝার চেষ্টা করবো যে ডিপ স্টেটের আসলে স্বার্থ কি, তারা কারা এবং তারা কিভাবে কাজ করে, তাদের প্রায়োরিটি কি, তারা কখন গণহত্যাকে, গাজার গণহত্যাকে সমর্থন করে, কেন তাদের মধ্যে আবার স্বার্থের পরিবর্তন হয় এবং কেন তারা আবার ইউক্রেনে যুদ্ধ চায়, আবার তারা গাজা থেকে যুদ্ধ থেকে সরে আসতে চায়, কখন তারা ইসরায়েলকে ব্যবহার করে বা ইউক্রেনকে ব্যবহার করে, কখন তারা আবার আফগানিস্তান থেকে বের হয়ে আসে এবং কেন। আজকের এই আলোচনাটা আমি মনে করি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলোর একটা, বিকজ আমি যেই লেন্সে জিওপলিটিক্সকে দেখি সেই লেন্সটা আমি আপনাদেরকে দেখানোর এবং শেখানোর চেষ্টা করব। মোস্ট ইম্পর্টেন্ট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব ডিপ স্টেট কারা, ক্ষমতা কাদের কাছে এবং পৃথিবী কীভাবে বদলে গেছে, বদলে যাচ্ছে এবং মুসলমানদের কী করা উচিত। ডিপ স্টেট বোঝার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা প্রথমে করতে হবে সেটা হইল, ভাই সারা জীবন ইতিহাসের পাতায় লেখা আছে রাষ্ট্রপতিরা, রাজারা, সেনাপতিরা, যেমন ফেরাউন, তারা সবসময় সামনে থাকে। যেমন ফেরাউন বলছে আমি খোদা তাআলা। তো এখানে ডিপ স্টেটের দরকারটা কি? যার বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা, সে কীভাবে পর্দার আড়ালে গেল? এটা তো আমাদের পৃথিবীর ইতিহাসে, আমরা যে ইতিহাসের বই সাধারণভাবে পড়ি, আমরা সবসময় দেখি যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটা সবচেয়ে উঁচু সিংহাসনে বসে বসে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। এটাই তো আমাদেরকে সাধারণত শেখানো হয়েছে এবং এটাই তো পৃথিবীর ইতিহাসে হয়ে আসছে। কখন এবং কেন এবং কোন কনটেক্সটে এটা বদলাই গেল, কি হয়েছিল আসলে? আচ্ছা, এটা বোঝার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো যে আমাকে প্রথমে একটু বুঝতে হবে আমেরিকার উত্থানে আগে এবং পরের ইতিহাস। আমরা যখন ব্রিটিশদের রাইজ দেখি, এটা কোনো সন্দেহ নাই যে রোমানরা কখনোই রাইজ করতো না, পৃথিবীর ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি হতো না, যে পৃথিবীর সমস্ত ক্ষমতার কেন্দ্রে ব্রিটিশরা কখনোই আসতে পারতো না যদি না তারা সারা পৃথিবীতে স্বৈরাচার এবং কলোনাইজেশন চালাইতো। তারা যদি আফ্রিকায় কলোনাইজ না করতো, তারা যদি এই গ্রেটার ইন্ডিয়াকে কলোনাইজ না করতো, তারা যদি মিডল ইস্টের বিভিন্ন জায়গাকে, বেলজিয়াম বলেন, ফ্রান্স বলেন, কলোনাইজ না করতো, আধুনিক ইউরোপ তৈরি হতো না। যে আধুনিক ইউরোপ প্রথম বিশ্বযুদ্ধের আগে আমি যদি যাই, দেন তারা ছিল হচ্ছে গিয়ে ক্লিয়ারলি সবচেয়ে ক্ষমতাধর দেশ পৃথিবীতে। সেইখান থেকে আমি আমেরিকা বলি, অস্ট্রেলিয়া বলি, কানাডা বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমেরিকা হইল সবচেয়ে ক্ষমতাধর দেশ। কিন্তু 1920 সালে আমেরিকা সবচেয়ে ক্ষমতাধর দেশ ছিল না। 1920-25 সালের দিকে আমেরিকাকে ধারণা করা হইতো যে তাদের একটা ক্যাপাসিটি আছে যে তারা ফিউচারে সবচেয়ে ক্ষমতাধর দেশ হইতে পারে। তখনও হয় নাই। আমেরিকা সবচেয়ে ক্ষমতাধর দেশ হয়েছে বাই ফার 1950s এবং তার পরবর্তী সময়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা আপনি চিন্তা করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কি বড় লোক ছিল না? অনেক বড় বড় কন্ট্রাক্টর ছিল না? ছিল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যটা হইল এদের মালিকরা আসলে ওই দেশগুলাই ওইটার মালিক ছিল। আমি আবারও কথাটা বলি, অর্থাৎ ওই দেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানাভাবে মালিক ছিল। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা কিছু লুটপাট করত, অথবা আফ্রিকাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো যে কোম্পানিগুলো লুটপাট করত, ওই লুটপাটের ভাগ সরাসরিভাবে ব্রিটিশ সরকার, বেলজিয়াম সরকার, ফ্রান্স সরকার সরাসরিভাবে পাইত। অর্থাৎ সরকার সরাসরিভাবে ওই কোম্পানিগুলোর সাথে সম্পৃক্ত ছিল, 100তে 100 পাইত। অর্থাৎ এই কোম্পানিগুলো আসলে ছিল সরকারের মুখপাত্র, গভর্নমেন্টের মুখপাত্র। ইটস লাইক একটা আর্মি পাঠাইছে ফ্রান্স, একইভাবে ফ্রান্স সরকার একটা কোম্পানিকে পাঠাইছে। অর্থাৎ এই কোম্পানিগুলো সবসময় ছিল সরকারের অধীনে। আমি যদি ধরি যে কথার কথা, সৌদি আরবের সবচেয়ে পাওয়ারফুল কোম্পানি ক্লিয়ারলি আরামকো কিন্তু আসলে সৌদি সরকারই একটা বড় অংশ ওন করে। সো আরামকো কখনোই কোনো কিছু করতে পারবে না সৌদি সরকারের পারমিশন ছাড়া। এই কথাটা খুব খেয়াল করেন, কারণ এটা চেঞ্জ হয়ে যাবে ফিউচারে গিয়ে। আমি যদি চায়নার দিকে তাকাই, চায়নার আলিবাবার জ্যাক মা একসময় যখন
চাইনিজ সরকারের সমালোচনা করতে গেল, তখন জ্যাক মাকে চাইনিজ সরকার সাইজ করে ফেললো এবং অনেক প্রায় 1 বছরের বেশি সময় ধরে ওকে পাওয়া গেল না। পরে অনেক পরে তারা উদ্ধার করা হইলো। সে একটা খুব সাধারণ কাজ করতেছে এবং সে কখনোই ক্লিয়ারলি বলে নাই কি হয়েছে, বাট সবাই এটা বুঝে যে চাইনিজ সরকার তাকে নিয়ন্ত্রণ করছে। তাকে যখন চাইনিজ সরকার তাকে থ্রেট মনে করছে, তাকে নিয়ন্ত্রণ করছে। আমি যদি হুয়াওয়ের মালিকানার দিকে তাকাই, আমি যদি চাইনিজ বড় বিশাল কোম্পানিগুলোর দিকে তাকাই, সবগুলা কোম্পানিতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি চাইনিজ সরকার পুরোপুরিভাবে এটাকে ওন করে, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। অর্থাৎ চাইনিজ সরকার সরাসরিভাবে এইগুলাকে নিয়ন্ত্রণ করে। এইবার আসে আমেরিকা যখন আসলো এবং আমেরিকা যখন 1950s পরে পুরা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে চাইলো, তখন প্রথমে আমাদের এখানে শুরু হইল 4টা ইম্পর্টেন্ট আমাদেরকে মানে ক্ষমতার কেন্দ্র চিন্তা করতে হবে। সারা পৃথিবীতে ডিপ স্টেট বলতে আমরা যেটাকে বুঝি সেটা আসলে হচ্ছে ট্রান্সন্যাশনাল প্রাইভেট সেক্টর। ট্রান্সন্যাশনাল প্রাইভেট সেক্টর, এটাকে ও বলতেছে টিপিএস। এইটা আসলে 4টা বড়, এটা হচ্ছে অনেকগুলা বিশাল, মানে বিশাল বলতে বুঝেছি যেগুলোর শুরু হচ্ছে $100 বিলিয়ন প্লাস থেকে ট্রিলিয়নস অফ ডলার, এরকম কতগুলা কর্পোরেশনের সমন্বয়, কোয়ালিশন। এগুলাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, বা একটা হচ্ছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, একটা হচ্ছে গিয়ে কনজিউমার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, আরেকটা হচ্ছে গিয়ে আপনার টেকনোলজি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এই 4টা বড় বড় পিলারের উপরে দাঁড়ায় আছে ট্রান্সন্যাশনাল প্রাইভেট সেক্টর। আচ্ছা, কতগুলো যদি এক্সাম্পল বলি, ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে ফাইন্যান্সে আসবে জেপি মর্গান, ব্ল্যাক রক, ভ্যানগার্ডের মতো মেগা কর্পোরেশন, যারা এখন লাইক 15-20 ট্রিলিয়ন ডলার নিয়ে ডিল করে। যদি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলি, দেন 1950s পরবর্তী সময় আমরা সবচেয়ে বড় দাপট দেখছি লকহেড মার্টিন, রেথিয়নের। আমরা যদি কনজিউমার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কথা বলি, দেন ডেফিনেটলি কোকাকোলা, এক্সন, ফাইজার, ওয়ালমার্ট, এদের কথা আসবে। আমরা যদি টেকনোলজি, দেন ডেফিনেটলি এই গুগল, মেটা, এনভিডিয়া, এদের কথা আসবে, যারা গত 30 বছরে অনেক বড় হয়ে গেছে। এখন এরা আবার সবাই সবার সাথে নানাভাবে কানেক্টেড। যেমন যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লাইক ব্ল্যাক রক, সে সবগুলাতে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেও টাকা ঢালে, টেকনোলজিতেও টাকা ঢালে, কনজিউমার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেও সে টাকা ঢালে। এখন খেয়াল করেন, ঘটনাটা হইল যে এই কোম্পানিগুলা আগেও ছিল। লকহেড মার্টিন, রেথিয়ন আগেও পয়সা বানাইতেছিল বিভিন্ন, আপনার ভিয়েতনামের পরে আপনার মনে করেন ইরাকের, আফগানিস্তান, এইসব যুদ্ধে রেথিয়ন অথবা লকহেড মার্টিন আপনি সার্চ করলেই পাবেন যে কি পরিমাণে তাদের শেয়ার বাজারে উত্থান হয়েছে। জাস্ট ক্লিয়ার, মানে চোখের সামনে দেখা যায় যে কেন কারা যুদ্ধ চায় এবং কেন তারা এত টাকা তারা পাইছে। শুধু কি এই লকহেড মার্টিন আর রেথিয়ন পাইছে? না, লকহেড মার্টিন, রেথিয়নে আবার ইনভেস্টমেন্ট আছে কিন্তু ব্ল্যাক রক, জেপি মর্গানদের, তারাও পাইছে। যেমন ধরেন জেপি মর্গানের সিইও যখন বলল যে ইউক্রেনের ব্যাপারে তাদের কাছে মনে হইতেছে যে যুদ্ধটা অনেক দূর যাবে, সে কিন্তু আসলে প্রেডিকশন করতেছিল না, সে আসলে বলতেছিল এটাই তারা করবে। কারণ ইউক্রেনকে আসলে সত্যিকার অর্থে ইউক্রেনের এখন মালিক ইউক্রেনিয়ানরা না, এটার মালিক হচ্ছে গিয়ে এই ট্রান্সন্যাশনাল প্রাইভেট সেক্টর। এরা পুরাপুরি এটাকে ওন করে। একটা সময় ছিল 1950 থেকে 1990 পর্যন্ত, যখন এই কোম্পানিগুলা আসলে আমেরিকান গভর্নমেন্টের থেকে ছোট ছিল। কিন্তু আমেরিকান গভর্নমেন্ট, আপনার সিনেট, কংগ্রেস, এই জিনিসগুলো এমনভাবে ডিসেন্ট্রালাইজড, চায়নাতে ডিসেন্ট্রালাইজ না, সৌদি আরবে ডিসেন্ট্রালাইজ না, ইভেন টার্কিতেও ডিসেন্ট্রালাইজ না, চায়নাতেও ডিসেন্ট্রালাইজ না, রাশিয়াতেও ডিসেন্ট্রালাইজ না। এগুলো এমনভাবে, মানে গভর্নমেন্ট স্ট্রাকচারটা এমনভাবে ডিসেন্ট্রালাইজড, 1980-1990 পরবর্তী সময়ে এই টিপিএস, এই কোম্পানিগুলোর যে কোয়ালিশন বা ডিপ স্টেট, আমি এখানে ডিপ স্টেট ওয়ার্ডটা ইউজ করি, টিপিএস ইউজ না করি সহজে বোঝানোর জন্য, এই কোম্পানিগুলোর কোয়ালিশনকে আমি ডিপ স্টেট বলতেছি। এই ডিপ স্টেট বিকামস মোর পাওয়ারফুল দেন আমেরিকা ইটসেলফ। আমি আবারও বলি, আমেরিকার থেকে এই ডিপ স্টেট আরও বেশি পাওয়ারফুল হয়ে গেল। কিভাবে? তারাই পলিটিশিয়ান, সিনেটর, কংগ্রেসম্যান, যারে যেখানে পয়সা দেওয়া লাগে পয়সা দিত, এবং তারাই তাদের মতো পলিসিকে নিয়ন্ত্রণ করতে পারতো, তারাই তাদের মতো যুদ্ধ লাগাইতে পারতো, এবং যুদ্ধের পুরো বেনিফিশিয়ারি তারাই ছিল। সো যেহেতু আমেরিকান গভর্নমেন্ট ইউনিকলি ডিসেন্ট্রালাইজড, পাবলিক যে ভোট দেয় এটা হয়ে গেল একটা নাটক, গায়ে হলুদের অনুষ্ঠান। সবাই জানে কি হবে, জামাইও তারা ঠিক করে, বউও তারা ঠিক করে, পাবলিক খালি ভোট দেয় রেড আর ব্লু। এই রেড আর ব্লু এর কোনো মানে নাই, কারণ দিনের শেষে আপনি বারাক ওবামারে ভোট দেন আর আপনি বারাক ওবামার অপোনেন্টে ভোট দেন, দুইজনই হইল পয়সা পাওয়া কার কাছ থেকে? এই ডিপ স্টেটের কাছ থেকে। আপনি যারই ভোট দেন, রেড আর ব্লু, দিনের শেষে সবই একই। আমেরিকার গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় একটা কৌতুক।
কারণ আমেরিকা সবসময়ই এমন মানুষরা পরিচালনা করে যারা নির্বাচনের ঊর্ধ্বে। তাদেরকে আপনি দেখেনও না, চিনেনও না। তারা আপনার পলিসি কন্ট্রোল করে। আপনি স্বাস্থ্যসেবা পাবেন কি না, আপনার হেলথ ইন্স্যুরেন্স, কে জেলে যাবে, আইস থাকবে কি থাকবে না। কিন্তু আপনি মহা উৎসাহে ভোট দিতে যান। কিন্তু আপনি যাদেরকে ভোট দেন, ওই লোকটা আপনার পলিসি কন্ট্রোল করে না, বরং ওই লোকটা বেতন পায় ওই কর্পোরেশনগুলোর কাছ থেকে। আমেরিকার সত্যিকার অর্থে ক্ষমতা সবসময় অনির্বাচিত কোম্পানিগুলোর কাছে, কখনোই নির্বাচিত প্রেসিডেন্টের কাছে না। কারণ ওই নির্বাচিত প্রেসিডেন্টের আসল ইনকাম, যেটা সে তার দেখানো বেতনের 100 গুণ বেশি টাকা পায়, সেটা সবসময় পায় কর্পোরেশনের কাছ থেকে। সো আমেরিকার মানুষ যখন মনে পড়ে যে তাদেরকে আসলে এই প্রেসিডেন্টরা অথবা এই সিনেটররা তাদেরকে পরিচালনা করে বা তাদের পলিসিকে পরিচালনা করে, এটা কমপ্লিটলি ভুল। কারণ ওই সিনেটর অথবা ওই প্রেসিডেন্টের আসল আয়ের উৎস যখন আপনি খুঁজতে যাবেন, আপনি ক্লিয়ারলি দেখবেন যে তাদেরকে কতগুলো পাওয়ার হাউস, মেগা কর্পোরেশন পে করে, যাদেরকে আপনাদের নির্বাচিত করার কোনো ক্ষমতা বা যোগ্যতা আপনাদেরকে দেওয়া হয় নাই, এবং আপনাদেরকে সত্যিকার অর্থের ক্ষমতা চিনতেও দেওয়া হয় নাই। সো আপনারা সত্যিকার অর্থে যারা আপনার পলিসিকে গভর্ন করে তাদেরকে আপনারা চিনেনও না, আমরাও চিনি না। কেন? কারণ তারা ফান্ডামেন্টালি ইসরায়েলের পক্ষে। কেন ইসরায়েলের পক্ষে? কারণ ইসরায়েলে যে টাকাটা দেওয়া হচ্ছে তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এই কোম্পানিগুলো, ইসরায়েল না। ইসরায়েল একটা ভেসেল স্টেট। আফগানিস্তানে যে টাকাগুলো যাচ্ছে, ইরাকে যে টাকাগুলো গেছে, সেই টাকাগুলোর বেনিফিশিয়ারিকে এই কোম্পানিগুলা। যে কোম্পানির মালিকদের মধ্যে কিছু বেশিরভাগই খ্রিস্টান, অল্প কিছু জিউ, বা তারা ফান্ডামেন্টালি অরিজিনাল রোমান। তারা অরিজিনাল রোমানরা। তাদের পরিচয়টা এইটা বড় ইম্পর্টেন্ট না যে তারা জিউ। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এটা আমরা বারবার ভুল করি মুসলমানরা। আমরা মনে করি ইহুদিরা পৃথিবী চালায়। না, তাদের পরিচয়ের মূল পার্টটা ইহুদি না। তাদের পরিচয়ের মূল পার্টটা তারা রোমান, তারা জায়নিস্ট, যাদের স্বপ্ন পয়সা বানানো।